আমি 9 মাসের প্রেগনেন্ট। তখন আমার শাশুড়ি এক বালতি কাপড় এনে আমাকে বলল, কাপড় ধুয়ে শুকাতে দাও, আকাশের অবস্থা তেমন ভালো না। সকাল থেকে সমস্ত রান্না বান্না করে আমি ঘর মুছছিলাম। পেটে চিনচিন ব্যথা করছে, 10টা বাজে, কিন্তু এখনো সকালের কোনো খাবারই আমি খেতে পারিনি। আমি তখন আমার শাশুড়িকে বললাম, মা আমি আগে খাবারটা খেয়ে নেই, তারপর না হয় কাপড় ধুয়ে দিব। তখন আমার শাশুড়ি রাগী কণ্ঠে বলল, এত আলসামি করো কেন বউ? খাবার খেলে তোমার শরীর ভারী হয়ে যাবে, তখন কাজ করতে পারবে না। এখনই যাও, কাপড় কটা ধুয়ে মেলে দাও, দেরি করলে কাপড় শুকাতো না, রোদ পড়ে যাবে। আমি বললাম, মা আজকে আমার শরীরটা ভালো লাগছে না, পেটটা ব্যথা করছে। তখন শাশুড়ি মা বলল, একদম বাহানা করবা না, পোলা মাইয়া আমরাও পয়দা করছি, এমন সময় কাজ করলে তোমার শরীরও ভালো থাকবে, আর কাজ না করলে শরীর ভারী হয়ে যাবে। আমি যখন পোয়াতি ছিলাম তখন 10 জনের কাজ একাই করছি। আমি আর কিছু না বলে চুপচাপ বালতি নিয়ে কাপড় ধুতে চলে যাই। 4 ভাই বোনদের মধ্যে সবার ছোট আমি। আমার বাবা কলেজের প্রফেসর, বাড়িতে থাকতে এক গ্লাস পানি ঢেলেও খেতে হয়নি আমাকে। খেতে না চাইলে মা মুখে তুলে খাইয়ে দিত। আর সেই সুখের জীবনটাই যেন আমার সবকিছু ওলটপালট হয়ে গেল। আমার স্বামী যখন বেকার ছিল তখন আমি ওকে ভালোবেসে বিয়ে করেছিলাম। বাবা ভাইয়ের পছন্দ ছিল না আমার স্বামীকে, তারা কোনো মতেই আমাকে বিয়ে দিত না আমার স্বামীর কাছে। আমার বাবা অনেক উচ্চবিত্ত একটা ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেছিল, কিন্তু নিজের ভালোবাসার মানুষটাকে হারানোর ভয়ে বাসা থেকে আমার প্রেমিকের হাত ধরে পালিয়ে আসলাম এক অজানা শহরে ভালোবাসার টানে। আমার বাবা স্ট্রোক করেছিল আমি পালিয়ে আসার পরে। ভাইয়া আমাকে অনেক বুঝিয়ে বাড়িতে নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু স্বার্থপর আমার কাছে 19 বছরের ভালোবাসা সেনহোর কাছে কয়দিনের চেনা ভালোবাসাই বড়। এরপর আমি বাবা মায়ের সাথে কথা বলতে চাইলেও ওরা এড়িয়ে গেছে আমাকে। এরপর আমার স্বামীর ভালো জায়গায় একটা চাকরি হলো, সেই সাথে পরিবর্তন হলো আমার স্বামীর ভালোবাসা। সংসারের সমস্ত কাজ করতে করতে আমার আর আগের সেই রূপ যৌবন নেই, কেমন যেন ফিকে হয়ে গেছে। আমার স্বামী এখন আমার চেহারা নিয়ে কথা শোনায়। যখন আমার স্বামী জানতে পারে আমি সন্তান সম্ভাবনা, আমি যেদিন আমার স্বামীকে বলেছিলাম তুমি বাবা হতে যাচ্ছ আর আমি মা, আমার যে কত খুশি লাগছে, তখন আমার স্বামী বলেছিল তোমাকে আমার পারমিশন ছাড়া বাচ্চা কে নিতে বলেছিল, আমি এখন বাচ্চা কাচ্চা নিতে ইচ্ছুক নয়, তুমি কালকে গিয়ে অ্যাবর্শন করে আসবে। আমার স্বামীর কথা শুনে আমার হাসি মুখটা মলিন হয়ে গেল। আমি অবাক হয়ে আমার স্বামীকে বললাম, কি বলছো তুমি? তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? এটা আমাদের ভালোবাসার প্রথম উপহার, এটা আমাদের ভালোবাসার চিহ্ন। আমার স্বামী আমাকে রেগে বলল, এত কথা শুনতে চাই না, আমি যেটা বলছি সেটাই, কথার জন্য বরখেলাপ না হয়। কথা বলে আমার স্বামী রুম থেকে বেরিয়ে গেল। কতবার যে এই বাচ্চাটাকে নষ্ট করতে চেয়েছে, কিন্তু আমি আমার ভালোবাসার চিহ্নকে মুছে ফেলতে পারিনি স্বামীর বাধ্য বউ হতে। সেদিন থেকে আমাদের সংসারে ঝগড়া অশান্তি লেগেই আছে। এই অবস্থায় আমার স্বামী বহুবার হাত তুলেছে আমার গায়ে, সামান্য কথা কাটাকাটির জিদ ধরে। প্রেগনেন্সির সময়ে যে এক্সট্রা কেয়ার দরকার সেটা আমি আর পাই না, উল্টো বাড়ির সব কাজ আমি একা হাতেই করি। এই তো কয়েকদিন আগে আমি পেট ব্যথায় কাতরাচ্ছিলাম, আমার স্বামী এসে আমার সাথে ঘনিষ্ঠ হতে চাইতেই আমি বললাম, আমার শরীর ক্লান্ত, প্রচন্ড পেট ব্যথা, প্লিজ তুমি এসব কিছু করো না, তাছাড়া আমাদের বেবি আমাদের পেটে, এ সময় ঘনিষ্ঠ হলে বাচ্চারও ক্ষতি হবে। তবুও আমার স্বামী জিদ ধরে বলল আমি শারীরিক সম্পর্ক করবই। আমি আমার স্বামীকে অনেক বোঝাই, তবুও আমার স্বামী আমাকে জোরাজোরি করাতে আমি শেষমেশ গিয়ে আমার স্বামীকে একটা থাপ্পড় দেই। তখন আমার স্বামীর মাথায় রক্ত উঠে যায়। এরপর আমার স্বামী এসে আমাকে পশুর মতন মারে। সেদিনের মারের দাগ এখনো আমার শরীরে আছে। এসব ভেবেই আমার চোখে আবারও পানি চলে আসলো। এরপর আমি উঠে রান্না বসাতে চলে যাই। ফ্রিজ থেকে পানি পড়ে ফ্লোরে পানি জমে, আমি সেখানে পা দিতেই ধপাস করে পড়ে যাই ফ্লোরে। পড়ে গিয়ে চিৎকার করলাম আমি। তখন আমার শাশুড়ি এক প্রতিবেশীর সাথে গল্পে ব্যস্ত ছিল। এরপর আমার শাশুড়ি আমার ডাক শুনে বিরক্ত হয়ে উঠে এসে বলে, সাথে আসে সেই প্রতিবেশী মহিলাটিও। আমার শাশুড়ি এসে বলে, কি বউ আবার কি নাটক শুরু করলে? আমার পা বেয়ে রক্ত বের হতে দেখে উনি একটু ভয় পেয়ে যান, তারপর আমাকে কথা শুনিয়ে দেয়, এত অসচেতন কেন তুমি? একটু সাবধানে কাজ করলেই তো পারতে। প্রতিবেশী মহিলাটি আমার শাশুড়িকে বলল, তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে হবে। আমার শাশুড়ি বলল, কি বলো? আমার ছেলেকে না জানি আমি হসপিটালে ওকে নিয়ে যাব কেন? এদিকে আমি ব্যথায় কাতরাচ্ছি। আমি কান্না করতে করতে আমার শাশুড়িকে বললাম, মা আপনি আমার বাচ্চাটাকে বাঁচান। এরপর আমার শাশুড়ি বিরক্ত হয়ে আমার স্বামীকে কল করে, কিন্তু আমার স্বামী তখন কল রিসিভ করেনি। এরপর ওই প্রতিবেশী মহিলার জবরদস্তির কারণে আমার শাশুড়ি আমাকে হসপিটালে নিয়ে যায়। আমার শাশুড়ি কালো মুখ করে আমার সাথে যায়। আমাকে হসপিটালে নিয়ে গেলে ডাক্তার সবটা দেখে বলল, তাড়াতাড়ি সিজার করাতে হবে, নয়তো মা বাচ্চা কাউকেই বাঁচানো যাবে না, আপনারা টাকা জমা করে দিন। আমার শাশুড়িকে আর কিছু বলতে না দিয়ে তাদেরকে বের করে দেয়, কারণ আমার অবস্থা অনেক বেশি সিরিয়াস ছিল। এদিকে আমার শাশুড়ি বাহিরে বসে বসে টাকার হিসাব করছিল।
আমার স্বামী কি এত টাকা খরচ করবে? আমাকে হসপিটালে নিয়ে এসেছে। আমার স্বামী শুনলে নিশ্চয়ই আমার স্বামী রাগ করবে। এরপর আমার স্বামী অফিস থেকে হসপিটালে এসে তার মাকে বলল, টাকা জমা করেছো? আমার শাশুড়ি বলল, না, আমি টাকা কই থেকে পামু? আমার শাশুড়ি আমার স্বামী কিছুতেই আমার সিজারের টাকা দিতে চায় না। তারা বলে সিজার তারা করাবে না, নরমালি আমার বাচ্চা ডেলিভারি করাবে। আর এরপর যে ডাক্তার আমাকে দেখবে সে ছিল আমার বড় বোনের ননদ। তাই সে আমাকে চেনাতে কারোর কোনো কথা না শুনে সে আমাকে সিজার করাতে নিয়ে যায়। এরপর আমি একটা ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলাম। এরপর ডাক্তার আমার মেয়েটাকে আমার স্বামী এবং শাশুড়ির কাছে নিয়ে গিয়ে আমার স্বামীর কোলে দিয়ে বলে, আপনার একটা ফুটফুটে কন্যা সন্তান হয়েছে, মা এবং বাচ্চা দুজনেই সুস্থ আছে। তখন আমার শাশুড়ি মুখ কালো করে বলল, কি মেয়ে হয়েছে? পেট কেটে মেয়ে বের করা লাগছে? হায় আল্লাহ! তখন আমার স্বামীর মুখও কালো। তখন ডাক্তার বলছে, আপনি কি বলছেন এসব? মেয়ে হয়েছে বলে মুখ কালো করছেন? আপনি নিজেও তো একটা মেয়ে। এরপর ডাক্তার কিছু না বলে চুপচাপ চলে যায় সেখান থেকে। আমার জ্ঞান ফিরেছে। আমার মেয়েকে নার্স এসে আমার কোলে দিয়ে গিয়েছে। আমার স্বামী এসে আমাকে ভালো মন্দ কোনো কিছু জিজ্ঞাসা না করে আমাকে বলল, তুমি সাবধানে চললেই পারতে। আমার টাকাগুলো এভাবে নষ্ট করার জন্যই তুমি এমন নাটক করেছো, তাই না? তাও যদি তুমি ছেলের জন্ম দিতে। শুনে রাখো, হসপিটালের একটা টাকা আমি দিতে পারবো না। কথা বলে আমার স্বামী হসপিটাল থেকে চলে যায়। মেয়ের মুখটা পর্যন্ত দেখে না সে। আমার শাশুড়ি তখন পাশেই দাঁড়িয়ে থাকে। আমার শাশুড়ির মন কেমন খচমচ করছে। যতই হোক তার তো নাতি, তাই তিনি তার নাতনিকে কোলে নেয়। তার চোখ ছলছল করে উঠে। আমার মেয়েকে দেখে আমার শাশুড়ির মনে মায়া জন্মায়। এরপর আমার শাশুড়ি আমার মেয়েকে কোলে নিয়ে চুমু দিয়ে বলল, আমার নাতনিকে আমি বড় করবো, ওকে কোনো কিছুরই কষ্ট হতে দিব না। যেহেতু আমার ছেলের ঘরের মেয়ে, ও আমার রক্ত, আমি তোকে ফেলে দিতে পারবো না। এ কথাটা শোনা মাত্রই আমার মুখে হাসি ফুটলো।